প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সপ্তম অধ্যায় থেকে যে টপিকসটা একটু আলোচনা করব সেটি হলো 20 শতকে ভারতে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা। দেখো, পৃথিবীর প্রত্যেকটা দেশ যেখানেই স্বাধীনতা আন্দোলন পরিচালিত হয়েছে, মূলত দুটো ধারায় আন্দোলন পরিচালনা হয়েছে। দুটো ধারা কি কি? একটা হচ্ছে অহিংস, অপরটা হলো সহিংস বা বিপ্লবী আন্দোলন। ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়। ভারতবর্ষের জাতীয় আন্দোলন, স্বাধীনতা আন্দোলন যদি আমরা প্রত্যক্ষ করি, দেখব সেক্ষেত্রে কিন্তু এই দুটো ধারাতেই আন্দোলন প্রবাহিত হয়েছে। এবং যতদিন না পর্যন্ত এই আন্দোলনটা জাতীয় স্তরে উন্নীত হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু স্বাধীনতা অর্জন হয়নি। ভারতের ক্ষেত্রেও তাই। জাতীয় আন্দোলন মানে গোটা জাতি যে আন্দোলনে অংশগ্রহণ করে। গোটা জাতি যখন কোনো একটা আন্দোলনে অংশগ্রহণ করে তখনই সেটা হয় জাতীয় আন্দোলন। তো ভারতবর্ষের ক্ষেত্রেও একটা সুদীর্ঘ কাল ধরে ইংরেজ শাসন মুক্ত করবার জন্য যে আন্দোলন গড়ে উঠেছিল, সেক্ষেত্রে কিন্তু জাতীয় আন্দোলন সংগঠিত হয়েছিল। অর্থাৎ ভারতের সমস্ত শ্রেণীর, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছিল। সে নারীরাই হোক, ছাত্রছাত্রীরাই হোক, সে যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ হোক, এই আন্দোলনগুলো কিন্তু এইভাবেই পরিচালিত হয়েছিল। তো সেই রকমভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে আন্দোলনের ক্ষেত্রে, জাতীয়তাবাদী আন্দোলনের ক্ষেত্রে যেমন ছাত্ররা ভূমিকা গ্রহণ করে, ভারতেও তার ব্যতিক্রম নয়। ভারতবর্ষও কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রটাকে ছাত্রদের উপস্থিতি আরও উজ্জ্বল করে তুলেছিল। এবং আমরা জানি যে ছাত্ররা যখন কোনো আন্দোলনে অংশগ্রহণ করে, সেই আন্দোলনটা অত্যন্ত জোরদার হয়ে ওঠে। তার কারণ তারা কিন্তু অগ্রপশ্চাৎ তেমনভাবে কোনো কিছু বিবেচনা করে না, তারা কাজে ঝাঁপিয়ে পড়ে। আর বিশেষ করে তা যদি জাতীয় আন্দোলন হয়, দেশমাতৃকার মুক্তি আন্দোলন হয়, তাহলে তো সেটা অন্য মাত্রা পাবে, এটাই স্বাভাবিক। তো আমরাও দেখব এই জাতীয় আন্দোলন আমরা খুব সুন্দর একেবারে পরপর সিকোয়েন্স অনুযায়ী যদি আলোচনা করি, বিষয়টা অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। তো যেহেতু 20 শতকের জাতীয় আন্দোলন বলছি আমরা, তাই 20 শতকে জাতীয় আন্দোলন বলতে কি বুঝি? প্রথম আন্দোলনটা 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, নাম্বার 1। নাম্বার 2, জাতীয় আন্দোলন বলতে কি বুঝি? আমরা দেখব 1919-20 অসহযোগ আন্দোলন। নাম্বার 3, 1930-এর আইন অমান্য আন্দোলন। আমরা দেখব 1942-এর ভারত ছাড়ো আন্দোলন। মূলত এই জায়গাগুলোকেই আমরা বলতে পারি। তাহলে আমরা কি এটা বলবো যে 1905 থেকে 1919 এই মাঝের যেটুকুনি সময়, সেই সময় ছাত্ররা চুপচাপ বসেছিল, তারা কোনো আন্দোলনে অংশগ্রহণ করেনি? কিংবা 1919 থেকে 30-এর মধ্যবর্তী যে সময়টা, কিংবা 1930 থেকে 1942-এর মধ্যবর্তী যে সময়টা, কিংবা 1942 থেকে 1947 পর্যন্ত যে অংশটা, যে সময়টা, একটা নির্দিষ্ট সময় পরপর আন্দোলনটাকে দমন হয়েছে, আন্দোলনটা দমিত হয়েছে। তার মানে তারপরে ছাত্র সমাজ চুপচাপ বসেছিল? নট দ্যাট। ছাত্র সমাজ কিন্তু তাদের আন্দোলন চালিয়ে গিয়েছে। কিন্তু যেহেতু জাতীয় আন্দোলন, তাই আমরা এই জায়গাগুলোতে ছাত্র সমাজের ভূমিকাটা আলোচনা করব। ঠিক আছে? আমরা তাই এই হিসাবে ছাত্র সমাজের ভূমিকাকে প্রথম, অর্থাৎ 20 শতকের ছাত্র আন্দোলন, আমাদের মূল বিষয় কি? 20 শতকের ছাত্র আন্দোলন।
মানে এক্ষেত্রে আমি সংক্ষেপে লিখলাম জাতীয় আন্দোলনের ক্ষেত্রে। প্রথম আন্দোলনটা নাম্বার 1, 1905 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এখানে ছাত্রদের ভূমিকা কি? আমরা প্রথম আলোচনা করছি অহিংস আন্দোলনটাকে। অহিংস আন্দোলন আমরা দুটো পৃথক করে আলোচনা করব, একবার অহিংস আন্দোলন এবং পরবর্তীতে আমরা আলোচনা করব বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা। দেখো, আমরা জানি লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গের দিন তিনি ঘোষণা করেছিলেন এবং বিশেষ করে ভারতবর্ষের তথা বাংলা তথা ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে দেওয়ার জন্যে এই আন্দোলনটা পরিচালিত এই কাজটা তিনি করতে চলেছিলেন। এবং ব্রিটিশ সরকারের এই যে ঘৃণ্য মানসিকতা, এই ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে সেদিন কিন্তু গোটা বাংলা তো শুধু নয়, গোটা ভারতবর্ষ কিন্তু উদ্বেল হয়ে উঠেছিল। এবং এই যে আন্দোলনটা শুরু হয়েছিল, এই আন্দোলনে ছাত্র সমাজ ছিল স্বনিয়োজিত প্রচারক। তার মানে এই আন্দোলনটা যখন শুরু হয়, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, ছাত্র সমাজকে ডাকতে হয়নি। ছাত্র সমাজ নিজে থেকেই কিন্তু সেখানে চলে এসেছে এবং তারা জাতীয় আন্দোলনে সমানভাবে অংশগ্রহণ করেছে। এবং এই সময়ে আমরা দেখব যে 17 এবং 18 জুলাই কলকাতার রিপন কলেজে, 17 এবং 18 জুলাই রিপন কলেজ, এই রিপন কলেজের ছাত্ররা সেদিন বয়কটে অংশগ্রহণ করলো, বয়কট করলো। প্রসঙ্গক্রমে জাতীয় আন্দোলন, অহিংস জাতীয় আন্দোলনের দুটো ধারা ছিল। কি জানো? দুটো ধারা, একটা হচ্ছে বয়কট, আরেকটা হলো স্বদেশী। ব্যাপারটা কি? বয়কট মানে হচ্ছে ইংরেজদের যাবতীয় জিনিসপত্র বয়কট করা। তাদের জিনিসপত্র আমরা গ্রহণ করব না, ইংরেজদের তৈরি জিনিসপত্র আমরা গ্রহণ করব না। তাদের স্কুল, কলেজ, আদালত যা কিছু আছে, তাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সমস্ত কিছু আমরা বর্জন করব। বয়কট, দ্যাট ইজ কল্ড বয়কট। তাহলে বয়কট যখন আমরা করছি, আমাদের তো সেগুলো প্রয়োজন। আমরা ইংরেজদের শিক্ষা ব্যবস্থা বর্জন করলাম, আমরা তাদের মিনিমাম আমাদের পরিধানের জন্য যে পোশাক আশাক দরকার আমরা পরিত্যাগ করলাম, তাহলে সেগুলো তো আমাদের দরকার হবে। আমরা কি করব তাহলে? এবং তার সাবস্টিটিউট হিসাবে যেটা এলো সেটা হলো স্বদেশী। এবং স্বদেশী মানে কি? স্বদেশী মানে হচ্ছে যে দেশীয় পদ্ধতিতে দেশের জিনিসপত্র দিয়ে দেশের মানুষ উৎপাদন করুক। সে শিক্ষাক্ষেত্রেই হোক, সে কোনো সংগঠিত ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রেই দেশীয় পদ্ধতিতে জিনিস তৈরি করা। শুধু জিনিস নয়, স্কুল, কলেজ, শিক্ষা দীক্ষা সমস্ত কিছু পরিচালনা করা। এই যে দুটো ধারা, এবং সেই ধারা আমরা দেখলাম যে প্রথম এই যে বয়কট, এই বয়কটের ধারা অনুসরণ করে 1905 খ্রিস্টাব্দের 17 এবং 18 জুলাই রিপন কলেজের ছাত্ররা তারা কিন্তু বয়কট আন্দোলনে অংশগ্রহণ করল। এবং 31 জুলাই কলকাতার সমস্ত কলেজের ছাত্ররা একত্রিত হয়ে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি গড়ে তুলল। 31 জুলাই 1905-এ 31 জুলাই কলকাতার সমস্ত কলেজের ছাত্ররা
এরা একত্রিত হয়ে সমস্ত কলেজ মিলে একত্রিত হয়ে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটি গড়ে তুলল। তাহলে কি দেখো, ছাত্র সংগঠন গড়ে উঠছে। কিসের জন্য? না এই আন্দোলনটাকে গতি দেওয়ার জন্য। এবং 1905 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কি হচ্ছে? কলকাতার টাউন হলে এক ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হচ্ছে, একটা ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হচ্ছে এবং এই সভাতে প্রায় 5000 ছাত্র সেদিন একত্রিত হয়েছিল। কবে? 1905-এর 7ই আগস্ট টাউন হলে, কলকাতার টাউন হলে যে একটা সভা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে প্রায় 5000 ছাত্র একত্রিত হচ্ছে এবং এই সভায় তারা যা স্বদেশী এবং বয়কটের প্রস্তাব তুলে ধরছে বা স্বদেশী এবং বয়কটের জন্য তারা কিন্তু শপথ গ্রহণ করছে। আগেই বলেছি, বয়কট অর্থাৎ ইংরেজদের তৈরি যাবতীয় জিনিস দ্রব্য বিসর্জন দেওয়া, আর সেই সঙ্গে স্বদেশী দ্রব্য ব্যবহারের ব্যাপারে অনুপ্রাণিত হওয়া, এই বিষয়ে কিন্তু তাদের মতৈক্য তৈরি হচ্ছে। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দেখো কিভাবে জাতীয় আন্দোলনে ছাত্র সমাজ কিন্তু একত্রিত হয়ে চলেছে। এবং এরপরে কি দেখবো আমরা? সাংঘাতিক ঘটনা ঘটছে। এই সময় বয়কট আন্দোলন শুরু হচ্ছে। ছাত্র সমাজ বয়কট আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করছে। বয়কট আন্দোলন এক সর্বাত্মক আন্দোলনে পরিণত হচ্ছে। ছাত্ররা বিদেশি কাগজ, বিদেশি শিক্ষা দীক্ষা, বিদেশি জামা কাপড়, বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান, যাবতীয় সমস্ত কিছু বর্জন করছে। এ এক যেন অভূতপূর্ব ঘটনা। এমনকি এই সময় বিদেশি লবণ, চিনি, কাপড়, মদ, বিদেশি পণ্যাগারের সামনে তারা পিকেটিং করছে, বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে, তারা স্বদেশীর পক্ষে মতদান করছে। এইরকম করে যাবতীয় গোটা বাংলা জুড়ে, বিশেষ করে কলকাতা সংলগ্ন অঞ্চলকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলন একটা বিরাট জায়গায় অবতীর্ণ হচ্ছে। ইংরেজ সরকার প্রমাদ মূল্য। আমরা জানি পৃথিবীর যে কোনো আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো শক্তি, নাম্বার 1 শিক্ষক সমাজ, নাম্বার 2 ছাত্র সমাজ। এই ছাত্র এবং শিক্ষকদের যদি আন্দোলন থেকে দূর করা যায়, তাহলে সেই আন্দোলনটা কিন্তু অতি দ্রুতই অত্যন্ত গৃহমান হয়ে আসে। তাই ইংরেজ সরকার এই শিক্ষক এবং ছাত্রদের এই আন্দোলনটাকে দমন করবার উদ্দেশ্যে, তাদেরকে দূরে সরিয়ে রাখবার উদ্দেশ্যে কতগুলো সার্কুলার জারি করল, কতগুলো আইন জারি করল। এবং সেই আইনগুলো কি? নাম্বার 1 কার্লাইল সার্কুলার, কার্লাইল সার্কুলার এটা হয়েছিল 10ই অক্টোবর 1905। জারি করা হয়েছিল লায়ন সার্কুলার, পেডলার সার্কুলার, এই ধরনের অনেক সার্কুলার জারি করা হলো। সার্কুলার জারি করে কি বলা হলো? এগুলো জারি করে বলা হলো কোনো ছাত্র বা শিক্ষক তিনি বা তারা যদি আন্দোলনে যুক্ত থাকেন, ইংরেজ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন, তাহলে তাদেরকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হবে, সেই সঙ্গে তাদেরকে বেত্রাঘাত দেওয়া হবে, অনেক শিক্ষকদের চাকরি থেকে বরখাস্ত করা হবে। এই ধরনের বিভিন্ন বিষয় বলা হলো।
সরকার নির্দেশ দিয়ে দিল। এবং এই যে নির্দেশ, দেখো যখন আন্দোলন, যখন দেশমাতৃকার স্বাধীনতা অর্জনের লক্ষ্যে যখন আন্দোলনটা আসে এবং সেটা যখন অন্তরাত্মাকে জাগ্রত করে, তখন কোনোভাবেই এই আন্দোলনকারীদের কিন্তু ধরে রাখা যায় না। তার প্রমাণ এই সমস্ত সার্কুলারের বিরুদ্ধে অ্যান্টি সার্কুলার সোসাইটি, অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠিত হচ্ছে। কি করবে? ছাত্রদেরকে কিভাবে তাদেরকে দমন করে রাখবে? কারণ তাদের মধ্যে এখন জাতীয়তা বোধ, তাদের মধ্যে দেশমাতৃকার পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য একটা সাংঘাতিক বাসনা। সুতরাং তাদেরকে দমন করা যাবে না। এবং তাই এই সময় আমরা দেখব 4 নভেম্বর 1905, 4 নভেম্বর 1905 তৈরি হচ্ছে কি? অ্যান্টি সার্কুলার সোসাইটি। অ্যান্টি সার্কুলার সোসাইটি এবং তৎকালীন বিশিষ্ট ব্রাহ্ম নেতা এবং সিটি কলেজের অধ্যাপক কৃষ্ণকুমার মিত্র এবং শচীন্দ্র প্রসাদ বসুর নেতৃত্বে, শচীন্দ্র প্রসাদ বসু এদের নেতৃত্বে 1905 খ্রিস্টাব্দের 4 নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হল। এবং এই সোসাইটির কৃষ্ণকুমার মিত্র হলেন সভাপতি আর শচীন্দ্র প্রসাদ বসু তিনি হলেন সেক্রেটারি বা সম্পাদক নিযুক্ত হলেন। এখন প্রসঙ্গত এই অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন গঠিত হলো? কতগুলো বিষয় ছিল। নাম্বার 1, স্বদেশী আন্দোলন করবার কারণে যে সমস্ত শিক্ষক এবং ছাত্রদের বিদ্যালয় বা কলেজ থেকে বরখাস্ত করা হয়েছে তাদের পুনর্বাসন। তাহলে আমরা দেখব এর কাজ কি। এর কাজ হলো নাম্বার 1, কলেজ বিতাড়িত ছাত্র ও শিক্ষকদের পুনর্বাসন, অর্থাৎ তাদের আবার শিক্ষার জগতে অঙ্গীভূত করা, নাম্বার 1। নাম্বার 2, দেশবাসীর সামনে বয়কট আন্দোলনটাকে তুলে ধরা এবং সেই সঙ্গে সঙ্গে স্বদেশী বিষয়গুলোকে অনুধাবন করানো। অর্থাৎ ছাত্ররা তারা বক্তৃতা, বিভিন্ন রকমের সঙ্গীত, বিভিন্ন নাটক উপস্থাপনার মধ্যে দিয়ে দেশবাসীর মধ্যে একটা সাজাত্যাভিমান গড়ে তোলবার চেষ্টা করেছিল। নাম্বার 2 তাহলে কি? সাজাত্যাভিমান গড়ে তোলা, সাজাত্যাভিমান গড়ে তোলা, এটাই ছিল তাদের আরেকটা উদ্দেশ্য। আর কি? বিদেশি পিকেটিং করা, বিদেশি পণ্যাগারের সামনে পিকেটিং করা, এছাড়া কি? শহর এবং গ্রামে প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে স্বদেশী দ্রব্য তৈরি করতে এবং স্বদেশী দ্রব্য ব্যবহার করতে তাদেরকে উৎসাহিত করা। কেমন? এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে 4 নভেম্বর 1905 অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হলো। এবং এরই পরিপ্রেক্ষিতে এই সময় আরেকটা বিষয় গড়ে উঠছে, যেটাকে আমরা দেখব জাতীয় শিক্ষা গড়ে উঠছে। দেখো 1905 খ্রিস্টাব্দের 8 নভেম্বর
1905-এর 8ই নভেম্বর এই সময়ে জাতীয় বিদ্যালয় গড়ে উঠল। জাতীয় বিদ্যালয় গড়ে উঠল 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ সত্যেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে, সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে 92 জন সদস্য নিয়ে গড়ে উঠল জাতীয় শিক্ষা পরিষদ। তাহলে 1906-এর 11ই মার্চ কি উঠলো, কি তৈরি হলো? জাতীয় শিক্ষা পরিষদ, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হলো। 1906 খ্রিস্টাব্দের 11ই মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হলো এবং এদের নেতৃত্বে আমরা দেখব এর পরবর্তীকালে 14ই আগস্ট অরবিন্দ ঘোষের নেতৃত্বে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। 14ই আগস্ট অরবিন্দ ঘোষের নেতৃত্বে গড়ে উঠছে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ, বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ গড়ে উঠছে। এবং এই যে বিষয়টা হলো, দেখতে দেখতে গোটা ভারতবর্ষ ব্যাপী কিন্তু এই যে জাতীয় শিক্ষানীতিটা প্রসারিত হলো এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে স্বদেশী পদ্ধতিতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করলো। সুতরাং প্রথম পর্বের প্রথম যে আন্দোলনটা, অর্থাৎ 1905-এর যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র সমাজের আন্দোলন, এটা কিন্তু একটা বিরাট গৌরবোজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করে। নেক্সট আসবো আমরা কি? অসহযোগ আন্দোলন। তাহলে নেক্সট আন্দোলনটা আমরা বলেছিলাম অসহযোগ আন্দোলন। তাহলে নিশ্চয়ই এবার অসহযোগ আন্দোলন আসবে। অসহযোগ আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কি, এই বিষয়টা আসবে। দেখো, ইতিমধ্যেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, আমরা জানি। ভারতীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, বিশেষ করে গান্ধীজি দাবি জানিয়েছিলেন ডোমিনিয়নের মর্যাদা দিতে ভারতবর্ষকে, স্থানীয় স্বায়ত্তশাসন, এবং ইংরেজরা মোটামুটি এক প্রকার প্রতিশ্রুতি দিয়েই ছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে 1919-এর মন্টেগু চেমস্ফোর্ড সংস্কার আইন প্রচলিত হয়েছিল এবং সেখানে ভারতীয়দের দাবি দাওয়া উপেক্ষিত হয়েছিল। ভারতীয়দের দাবি দেওয়া কিছুটা পূরণ করবার জায়গাটা সেখানে এলেও তার পরবর্তীতে আবার 1919 খ্রিস্টাব্দেই রাওলাট আইন প্রবর্তিত হয়েছিল, কুখ্যাত রাওলাট আইন। সেই রাওলাট আইনের প্রতিবাদে গোটা ভারতবর্ষব্যাপী যে আন্দোলনটা পরিচালিত হয়েছিল, তার মধ্যে অন্যতম একটা ঘটনা ছিল, আমরা জানি, পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ডের পর ইংরেজদের সম্পর্কে যাবতীয় মোহ ধুয়ে মুছে একাকার হয়ে গেল গান্ধীজির, এবং তিনি তাই বললেন এই শয়তানের শাসনের অবসান করা ছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য থাকতে পারে না, এদের পরিবর্তন সম্ভব নয়। তাই তিনি কি করলেন? তাই তিনি শুরু করলেন অহিংস অসহযোগ আন্দোলন। এবং 1920 খ্রিস্টাব্দে এই যে 1920 খ্রিস্টাব্দের যে এই আন্দোলনেও কিন্তু ছাত্র সমাজ ব্যাপকভাবে অংশগ্রহণ করে। এবং আমরা দেখব গোটা দেশ জুড়ে এই যে আন্দোলনটা শুরু হচ্ছে, এখানে ছাত্র সমাজ ব্যাপক হারে তারা যোগদান করেছিল এবং বাংলার ছাত্র সমাজ ছিল অগ্রগণ্য। তাহলে বাংলার ছাত্র সমাজ এই সময় কিন্তু এক বিরাট গৌরবোজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছিল। কি দেখবো আমরা? 1921-এর জানুয়ারি মাসে সর্বপ্রথম বঙ্গবাসী এবং বিদ্যাসাগর কলেজে 1921-এ সুরেন্দ্রনাথ কলেজ ও বঙ্গবাসী কলেজ ও বিদ্যাসাগর কলেজ, বঙ্গবাসী ও বিদ্যাসাগর এই দুটো কলেজে
ছাত্ররা কিন্তু বয়কট আন্দোলনে সামিল হয়। অর্থাৎ ছাত্রদের নেতৃত্বে এই সময় এই দুটো কলেজে কিন্তু একটা সাংঘাতিক আন্দোলনের ক্ষেত্র তৈরি হয় এবং এদের দেখাদেখি কলকাতার অন্যান্য যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের মধ্যে আমরা দেখেছি সিটি কলেজ, স্কটিশ চার্চ কলেজ, সমস্ত জায়গাতেই কিন্তু শিক্ষার্থীরা ছাত্ররা বয়কট আন্দোলনে অংশগ্রহণ করে। সুতরাং এই যে বয়কট আন্দোলন বা আমরা বলতে পারি যে 1920 যে অসহযোগ আন্দোলন, এখানে কিন্তু একটা বিরাট মাপের একটা বড় আন্দোলন। সেই আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকাটা কিন্তু অত্যন্ত গৌরবোজ্জ্বল এবং আমরা দেখব যে এই সময় বিভিন্ন দেশাত্মবোধক গান, বিভিন্ন মিছিল, মিটিং, এগুলোর মধ্যে দিয়ে গোটা কলকাতার রাজপথ তারা দাপিয়ে বেড়াতে শুরু করে ছাত্র সমাজ। এবং 1921-এর 14 থেকে 18 জানুয়ারি, 14 থেকে 18 জানুয়ারি এই সময় এখানে অন্তত 5টা ছাত্র সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উপস্থিত ছিলেন এবং তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বয়কটের সপক্ষে তিনি বক্তৃতা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, ছাত্র সমাজকে আহ্বান জানিয়েছিলেন, গোলামখানা ছেড়ে দাও। গোলামখানা বলতে তিনি কি বুঝিয়েছিলেন? এই ইংরেজদের শিক্ষায়তন, ইংরেজদের বিভিন্ন কলেজ, এগুলোকে তিনি ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন খুব সাংঘাতিক কথা, এডুকেশন মে ওয়েট বাট স্বরাজ ক্যান নট। তিনি বলেছিলেন এডুকেশন মে ওয়েট বাট স্বরাজ ক্যান নট। অর্থাৎ শিক্ষা অপেক্ষা করতে পারে, শিক্ষা পরে হলেও চলবে, আমাদের প্রথম দরকার স্বাধীনতা। ছাত্রদের সামনে তিনি এই আহ্বান জানিয়েছিলেন এবং তার এই দৃপ্ত ঘোষণায়, তার এই দৃপ্ত ভাষণে অনুপ্রাণিত হয়ে হাজারো হাজারো ছাত্র সেদিন কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। 1921-এর 20 জানুয়ারি স্বরাজের দাবিতে, 1921-এর 20 জানুয়ারি স্বরাজের দাবিতে আমরা দেখব যে এই সময় প্রায় সমস্ত স্কুলে, সমস্ত কলেজের ছাত্ররাই বয়কটে অংশগ্রহণ করছেন। কলকাতার যত কলেজ আছে সমস্ত কলেজের ছাত্র সমাজে কিন্তু এই সময় বয়কটে অংশগ্রহণ করছে এবং এই সময় বাংলার অবিসংবাদিত নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তিনি বিভিন্ন সভায় উপস্থিত থাকছেন। তিনি বিভিন্ন সভায় উপস্থিত থেকে ছাত্রদেরকে এনকারেজ করছেন, ছাত্রদেরকে এই আন্দোলনে আরো বেশি করে অংশগ্রহণের জন্য অনুপ্রাণিত করছেন। তিনি বলেছিলেন, ছাত্রদের আন্দোলন দেখে বাংলার ছাত্র সমাজ, আমি তোমাদেরকে নমস্কার করি। কতখানি তাদের প্রতি শ্রদ্ধা! আসলে এটাই তো বিষয়। গোটা পৃথিবীর বুকে যত পরিমার্জন ঘটেছে, যত এই ধরনের আন্দোলনগুলো সংগঠিত হয়েছে, জাতীয় আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, সেখানে কিন্তু ছাত্র সমাজ একটা বিরাট ভূমিকা নিয়েছে। তাই সেই ছাত্র সমাজের ভূমিকাকে আকুণ্ঠ সমর্থন করছেন এবং স্বীকার করছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 1921-এর 4 ফেব্রুয়ারি জাতীয় কলেজ প্রতিষ্ঠিত হয়। 1921-এর 4 ফেব্রুয়ারি জাতীয় কলেজ, এই জাতীয় কলেজ প্রতিষ্ঠিত হয় এবং এটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল কলকাতায়। কলকাতাতে জাতীয় কলেজ প্রতিষ্ঠিত হয় এবং এই শিক্ষা প্রতিষ্ঠানে আচার্য নরেন্দ্র দেব, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বসু, এদের মতন জ্ঞানী ব্যক্তিরা, এদের মতন মানুষেরা তারা কিন্তু এখানে শিক্ষকতা করেন। অর্থাৎ দেখো কি সাংঘাতিক নেতৃত্ব তখন। এই যে মানুষগুলো তখন গোটা ভারতবর্ষব্যাপী তারা ছুটছেন,
গোটা ভারতবর্ষ এদের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সেই মানুষগুলোই যখন এখানে শিক্ষকতা করছেন, তাদের সংস্পর্শে যে সমস্ত ছাত্ররা আসছে, তাদের মধ্যে কী ধরনের মানসিকতা হতে পারে তোমরা নিজেরাই ভাবো। সুতরাং ছাত্র আন্দোলন যে জোরদার হয়ে উঠবে, অত্যন্ত সাবলীলভাবে আন্দোলনটা ছড়িয়ে পড়বে, এই কথা বলাই নিরর্থ। অর্থাৎ এই সময়ে আন্দোলনটা অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং এই দিন হাজার হাজার ছাত্ররা তারা স্কুল কলেজে ত্যাগ করে তারা রাস্তায় নেমে পড়েছিল জাতীয় আন্দোলনের লক্ষ্যে। তারা জাতীয় শিক্ষাঙ্গনে আসবার জন্য, অর্থাৎ যে স্বদেশী শিক্ষা এটা গ্রহণ করবার জন্যে তারা উন্মুখ হয়ে উঠেছিল। তারা ইংরেজদের এই গোলামখানাকে ছেড়ে দিয়েছিল এবং এই দিন স্থানীয়ভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্বেচ্ছাসেবক বাহিনীও গড়ে উঠেছিল। সুতরাং 1919-20 যে অসহযোগ আন্দোলন, 1920 যে অসহযোগ আন্দোলন, এটা কিন্তু এখানেও কিন্তু ছাত্র সমাজ এক বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। এটা অনস্বীকার, এটা বলাই এটা খুব স্বাভাবিক বিষয়। নেক্সট যে আন্দোলনটা, তাহলে 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হলো, 1919-20 অসহযোগ আন্দোলন হলো। এইবার যে বিষয়টা আসছে 1930 থেকে 34 আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন 1930 থেকে 34। দেখো, অসহযোগ আন্দোলনের পর বেশ কিছুটা সময় আমরা জানি 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। তাহলে এই সময় যে ছাত্র সমাজ কি তাদের কোনো আর আন্দোলন করেনি? না, তা কিন্তু নয়। তার কারণ স্থানীয়ভাবে এই সময় কিন্তু বিভিন্ন আন্দোলন পরিচালিত হচ্ছে। ছাত্ররা নিজেদের মতন করে সেই আন্দোলনে অংশগ্রহণ করছে। বেশ কিছু ছাত্র সংঘ এই সময় ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠছে। এদের মধ্যে আমরা দেখব পাঞ্জাবে গড়ে উঠছে নওজওয়ান ভারত সভা। পাঞ্জাব নওজওয়ান ভারত সভা, নওজওয়ান ভারত সভা, এটা কোথায়? পাঞ্জাবে। আমরা দেখব এই সময় 1928 খ্রিস্টাব্দে হিন্দুস্থানি সেবা দল গড়ে উঠছে। আমরা দেখব বিদ্যাসাগর কলেজের ছাত্র শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ছাত্ররা সংগঠিত হচ্ছে। অর্থাৎ ছাত্ররা কিন্তু বসে নেই, তারা আন্দোলনে কিন্তু সমানভাবে এগিয়ে আসছে। আর যখন গান্ধীজি এই আইন অমান্য আন্দোলনের ডাক দিলেন 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ, গান্ধীজি যখন উড়িষ্যার উপকূলে ডান্ডিতে লবণ আইন ভঙ্গ করলেন 6 এপ্রিল 1930, গোটা ভারতবর্ষের মতন সেদিন কিন্তু ছাত্র সমাজ আন্দোলনে সমানভাবে এগিয়ে এলেন। এবং তাই এই দিন আমরা দেখতে পাবো যে অকাতরে ভারতবর্ষের সাধারণ ছাত্ররা তারা কিন্তু এই জাতীয় আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করে এই আন্দোলনটাকে একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যে তারা এগিয়ে আসছে। এই সময় আরো কতগুলো ঘটনা ঘটেছিল, যে ঘটনাগুলো ছাত্রদেরকে কিন্তু এই জাতীয় আন্দোলনে আরো সাংঘাতিকভাবে উৎসাহিত করেছিল। সেটা কি? প্রথমত গান্ধীজির গ্রেপ্তার, দ্বিতীয়ত 1931 খ্রিস্টাব্দে সুখদেব এবং রাজগুরুর ফাঁসি হচ্ছে, আমরা দেখব দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হচ্ছে, আন্দামান বন্দীদের মুক্তি, আন্দামানের যে সমস্ত বন্দীরা রয়েছেন তাদের মুক্তির দাবি করা হচ্ছে, হলওয়েল মনুমেন্টের অপসারণ করবার দাবি উঠছে। এই ধরনের বিভিন্ন বিষয়ে এই সময় কিন্তু একটা বিরাট ছাত্র আন্দোলন গোটা ভারতকে কিন্তু তীব্রতর করে তুলেছে। এবং শুধু তাই নয়, এই দিন কলকাতায় কাতারে কাতারে ছাত্ররা সেদিন কিন্তু আন্দোলনকে ত্বরান্বিত করবার জন্যে, আন্দোলনকে গতি দেবার জন্যে তারা কিন্তু এগিয়ে আসছেন। সুতরাং এই আগস্ট আমরা যেটা দেখলাম, অর্থাৎ কি যে ভারত ছাড়ো আন্দোলন, 1930-এর যে আইন অমান্য আন্দোলন, এই আন্দোলনেও কিন্তু ছাত্র সমাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে। এবং সবশেষে আসবো আমরা যেটা ভারত ছাড়ো আন্দোলন, এবং সেই 1942 থেকে 45 ভারত ছাড়ো
আন্দোলন 1942 থেকে 45। 1942 খ্রিস্টাব্দে 9 আগস্ট গান্ধীজি ভারত ছাড়োর ডাক দিলেন। তবে 1942-এর 9 আগস্ট গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন। ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন এবং যখনই এই আন্দোলনের সূচনা ঘটল, এই সময় কিন্তু কলকাতার সিটি কলেজেও সমানভাবে কিন্তু ধর্মঘট শুরু হয়ে গেল। এবং শুধু তাই নয়, ছাত্রদের শোভাযাত্রা সারা কলকাতায় কিন্তু উদ্বেল হয়ে উঠল এদিন। এবং বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে ছাত্রদের এক খণ্ডযুদ্ধ অনুষ্ঠিত হতে শুরু করলো। এর কিছুটা তোমরা আমার বাংলা যে গ্রন্থ কলের কলকাতায় দেখেছো, আমার বাংলা গ্রন্থের অন্তর্গত কলের কলকাতা নিশ্চয়ই তোমরা পড়েছো। সেখানে যে জাতীয় আন্দোলনের ক্ষেত্রটা তোমরা দেখেছিলে, কলকাতা খেপে উঠলো, মাঝে মাঝে কলকাতা খেপে উঠছে, কখন? এই ধরনের বিভিন্ন জাতীয় আন্দোলন চলাকালীন। এবং সেদিন ছাত্রদের যে মিছিল মিটিং তোমরা দেখেছিলে, সেটা কিন্তু এই জায়গায়। অর্থাৎ কি, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কলকাতার ছাত্র সমাজ কিন্তু তারা উদ্বেল হয়ে উঠেছিল। এই সময় বিভিন্ন জায়গায় শোভাযাত্রা, সেই শোভাযাত্রা পুলিশের সঙ্গে বিভিন্নভাবে খণ্ডযুদ্ধ তাদের চলতেই থাকে। এবং এই সময় কলকাতায় ছাত্ররা দের সঙ্গে সামরিক বাহিনীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ ঘটে এবং এই সংঘর্ষে অন্তত 7 জন ছাত্রের মৃত্যু ঘটে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়, বারাণসী বিশ্ববিদ্যালয়, বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় যেটা, সেখানেও কিন্তু আন্দোলনের সূত্রপাত ঘটে এবং এই প্রচার কার্য ব্যাপকভাবে চলতে শুরু করে এবং অত্যন্ত নাশকতার সঙ্গে, অত্যন্ত নারকীয়ভাবে ইংরেজরা এই আন্দোলন দমন করবার জন্য সচেষ্ট হয়। ইতিমধ্যেই আমরা দেখব গুজরাটে গড়ে ওঠে বানর সেনা। গুজরাট, এখানে গড়ে উঠল বানর সেনা এবং এইভাবে গোটা ভারতবর্ষ জুড়ে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে শিক্ষার্থীরা অর্থাৎ ছাত্র সমাজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশগ্রহণ করে। তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকায় আজকে ভারতবর্ষ গঠনের পক্ষে সহায়তা করে বা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে জোরদার করে, যারই পরিপ্রেক্ষিতে তার অল্প দিনের মধ্যে অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে আমরা স্বাধীনতা অর্জন করি। ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবে।